আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাই কথা শোনার জন্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তাকে নিয়ে আসলে কথা বলতে হচ্ছে, কারণ এই মানুষটি এখন এই মুহূর্তে বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছেন বিএনপির পক্ষ থেকে, অর্থাৎ ঐক্যমত্য কমিশনে বা বিভিন্ন মানে অঙ্গনে, যেখানে বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হতে চলেছে, যেসব জায়গাগুলোতে আহ সংস্কার কমিটিগুলোর সঙ্গে, অর্থাৎ সংস্কার কমিশনগুলোর সঙ্গে, সবখানেই কিন্তু আহ সালাউদ্দিন আহমেদের নেতৃত্বেই কিন্তু বিএনপির টিম যাচ্ছে এবং সেখানে আলোচনা করছে, এবং বিএনপির পক্ষ থেকে যেটা যা করণীয় বলা সেটা বলছেন। তো সুতরাং এখানে আমি কেন বলছি সালাউদ্দিন আহমেদকে, যে আগামী যে বাংলাদেশ আসছে, সেই বাংলাদেশটা সেই বাংলাদেশ রচনা বা বিনির্মাণে এই সালাউদ্দিন আহমেদ একজন মূল কারিগর হিসেবে কিন্তু আবির্ভূত হয়েছেন এবং তিনি ভূমিকা রাখছেন। তার কাজের মূল্যায়ন পেতে গেলে আমাদের হয়তো অনেকদিন লাগবে, অনেকদিন সময় লাগবে। ইতিহাসে তিনি যখন অংশ হবেন, তখন মূল্যায়ন ইতিহাস করবে। তবে উনি অত্যন্ত বিকশিত একজন মানুষ, এবং উনি অত্যন্ত নিজে গুম হয় একজন মানুষ, ত্যাগী মানুষ। উনি অত্যন্ত বুঝে শুনে জাতির আকাঙ্ক্ষা নিঃসন্দেহে উনি চেষ্টা করছেন সেই জন্য। উনি এখন সবার আকাঙ্ক্ষা তো উনি ধারণ করছেন না, উনি কিন্তু একটা বিশেষ মহলের ধারণা আকাঙ্ক্ষা ধারণ করছেন না। উনি কিন্তু সামগ্রিকভাবে জাতির আকাঙ্ক্ষা উনি কাজ করছেন, এবং ওনার কাজটা ওনার শুধু ব্যক্তিগত নয়, এটা বিএনপির অবস্থান হিসেবে কিন্তু উনি প্রতিনিধিত্ব করছেন। ব্যাপারটা হলো যে উনি বলেছেন যে আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। আসলে এই কথাটার সঙ্গে কিন্তু বাস্তবতার অনেক মিল রয়েছে। ডেমোক্রেসির জন্য কিন্তু সংগ্রাম ছিল দীর্ঘমেয়াদী, এবং ডেমোক্রেসির জন্যই কোটা আন্দোলন শেষ পর্যন্ত এক দফার দাবিতে গিয়ে পড়ে, এবং এক দফার ফলে আপনার ফ্যাসিবাদী ব্যবস্থা পতনের পরে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, সেটাই ছিল কিন্তু এই জাতির মূল আকাঙ্ক্ষা। সেই জায়গায় কিছুটা ছেদ পড়তে শুরু করেছে, কারণ হলো এইখানে 5 আগস্টের পরবর্তী সময়ে প্রচুর পরিমাণ মবক্রেসি দৃশ্যমান হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে মব সৃষ্টি করে, যেটা আইনসঙ্গত নয়, যেটা ন্যায়সঙ্গত নয়, সেটাকে বাস্তবায়ন করানো হয়েছে। দর্শক, সেই কাজটি সাধারণত, হ্যাঁ, সেখানে সব দলই কম বেশি করেছে বিভিন্ন ভাবে, যেমন থানাতে গিয়ে আসামি ছাড়িয়ে এনেছেন বিএনপির কর্মীরা, তেমনি অনেকের ঘর বাড়ি ভাঙ্গা, বিভিন্ন ভাবে আটকে রেখে টাকা আদায় করা, আওয়ামী দোষর পরিচয়ে তাকে হত্যা করা, এরকম আরো অনেক ভাবে মত সৃষ্টি করা হয়েছে। বিভিন্ন সংগঠনের নামে যমুনার সামনে গিয়ে বসে পড়া, নানাভাবে মত সৃষ্টি করে জোর করে দাবি আদায় করা হয়েছে। রাজনৈতিক অঙ্গনেও তার কিছুটা সিটেফোঁটা রয়েছে। কারণ হলো, ওখানেও যে ঐক্যমত্য কমিশন বা সংস্কার কমিশন গুলো, সেখানেও কিন্তু মানে একটি মবের কায়দা সেখানেও হচ্ছে। কেন হচ্ছে? কিছু দল যারা জনগণের প্রতিনিধিত্ব করে না, তাদের অ্যাকচুয়ালি তাদের শুধু ভয়েস আছে, এই ভয়েস দিয়েই তারা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে চাইছে। ব্যক্তি সর্বস্ব আমাদের দেশে সবাই এটা নিশ্চিত হবেন এবং একমত হবেন যে বাংলাদেশের সর্বোচ্চ 3 থেকে 4টি দল, যারা অন্তত 1% বেশি মানুষের প্রতিনিধিত্ব করে, তাছাড়া বাকি সব দল, নিবন্ধিত 55টি দলের মধ্যে 5টি দল বাদ দেন, বাকি সমস্ত দলের কিন্তু অ্যাকচুয়ালি কোনো জনসমর্থন নাই বা সে ধরনের নাই। তারা নাম সর্বস্ব বা নেতা সর্বস্ব 2-5 জনেরই দল। ঢাকাতে শুধুমাত্র তাদের ব্যানারটা ব্যবহার করে একটা প্রোগ্রাম করা হয়, এবং নিজেদেরকে একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে পরিচয় দেওয়া হয়। ঠিক সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের 20-25টি সংগঠন, তাদের প্রধানরা এই ঐক্যমত্য কমিশনে দাওয়াত পাচ্ছেন, এবং তারা অনেকগুলো দল দেখা যাচ্ছে কোনো না কোনো দলের প্রক্সি হিসেবে ভূমিকা পালন করছে। অর্থাৎ ধরেন একটি দল, সেই দলের প্রক্সি হিসেবে আরো 3-4টা-5টা দল আসছে, এমন একটি ভূমিকা এখানে দেখা যাচ্ছে। যেভাবে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে 20টি দল আমরা একমত ছিলাম, শুধুমাত্র 3টি দল বা 2টি দল একমত নয়। অ্যাকচুয়ালি সেই 2টি দল বা 3টি দলের ভলিউমকে যদি আপনি আনেন, তাদের সমর্থক জনগোষ্ঠীর একটা অনুপাত করেন, সেখানে দেখা যাচ্ছে যে
মানে সেটা হয়ে যাবে 9:1, মানে এমন একটা আনুপাতিক হার চলে আসবে। তো সেই ক্ষেত্রে আসলে কিন্তু জনগণের মতামত প্রতিফলিত হচ্ছে না। তো সেইখানে ডেমোক্রেসি সেখানেও কিছুটা মনে হচ্ছে। তো সেই আলোকে বা অন্য কোনো ভাবেও বাংলাদেশের যে সকল আইন শৃঙ্খলা সংক্রান্ত যে সকল বিষয়গুলো রয়েছে সেখানেও মব সৃষ্টি করা হচ্ছে এবং একে মানুষকে হেনস্থা করা হচ্ছে। এটা 5 আগস্টের পরে বাংলাদেশের একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সালাউদ্দিন আহমেদ সম্ভবত সেই বিষয়কে ইঙ্গিত করেছেন। ওনার কথা যৌক্তিকতা রয়েছে। দর্শক, সকলে ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। গণতন্ত্র, বাংলাদেশের মানবাধিকার, বাংলাদেশের আগামীর সুন্দর একটি নতুন ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। ইউটিউব আমাদের ফেসবুক পেজটিতে সকলে ফলো দিয়ে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।